কাকি, একটা সন্দেহ আছে, জিজ্ঞেস করি? যদি আমি তার উত্তরটা জানি নিশ্চয়ই দেব। সেদিন যখন তোতা তথাস্তু বলল, লোকি কি করে বেঁচে গেল? সেই তথাস্তু তোতাটা কে? গল্পটা কি? শুধু তোমার নয়, আমিও ওই মিঠুটার কথা জানতে চাই। পরের দিনই আমি বেতাল থেকে ওই মিঠুর পুরো গল্পটা শুনি। বলছি, সবাই মন দিয়ে শোনো। এই ঘটনাটা 100 বছর আগের। যেমনটা আমরা সবাই জানি, ওটা মিঠু নয়, একটা পাখি যার নাম সোম সুপর্ণ। সোম সুপর্ণ এই পাখিটা পৃথিবী থেকে দেবলোকবাসীদের পাহারা দেয়। এই পাখিটা খুবই কম পাওয়া যায়। সোমের মানে অমৃত খেয়ে অমৃতত্ব প্রাপ্ত একটা দৈব প্রাণী, আর সম্পূর্ণের মানে হলো বড় পাখনাওয়ালা পাখি। এই পাখিটা চনিতওয়াল দ্বীপে তপস্বী সিদ্ধদের রক্ষা করার কার্য করত। ওই দ্বীপে সর্বক্ষণ জ্বলতে থাকা একটা আগ্নেয়গিরি ছিল। তার তলায় অমৃত আশ্রমের গুহা, যেখানে 1000 বছর ধরে দেবলোকের সিদ্ধরা সারাক্ষণ না খেয়ে দে অমৃতত্বের শিলারূপে তপস্যা করতেই থাকে। ওই দ্বীপে মানুষেরা প্রবেশ করতে পারবে না, কারণ আগ্নেয়গিরির থেকে যে গরম লোহাটা বেরোতো তার থেকে জ্বলে ভস্ম হয়ে যেত। কিন্তু এই অগ্নি পর্বতটা একদিনে 3 ঘন্টার জন্য লাভা বেরোয় না। সেই সময়টা পুরো দ্বীপে অন্ধকার ছেয়ে যায়। বাকি 30 ঘন্টা অগ্নি পর্বত থেকে বেরোনো লাভা কারণে রাত ও দুপুর বেলার মতন মনে হয়। অমৃত আশ্রমে অসংখ্য জীবজন্তু থাকে, তারা তপস্বী সিদ্ধদের দেখভাল করার জন্য থাকে। এর মধ্যে থেকে সোম সম্পূর্ণ জাতির এক পাখি। বেড়াতাই দেবতাদের জগতের পক্ষী হওয়ার পরেও তার মধ্যে মাতৃত্ব পাওয়ার ইচ্ছা অনেক দিন জেগেছিল। এই দ্বীপে নতুন জীবনকে মেনে নেওয়া হয় না। শুধু আমরা নয়, কেউ সন্তান জন্ম দিতে পারে না। যদি সন্তান জন্ম হয়েও গেল, তাহলে এরা আমাদের মতন শক্তি পাবে না। শনিতল অগ্নি পর্বত থেকে বের হওয়া সেই আগুনের তাপে নবজাত শিশুরা বাঁচতে পারে না। তাই তোমার ইচ্ছে ত্যাগ করো। স্বামী এত বিস্তৃত ভাবে বোঝালো, তাও বাইনাতেই মা হওয়ার ইচ্ছা শেষ হলো না। এমন কথা ছিল, এই দ্বীপ থেকে অনেক দূর সমুদ্রের ধারে একটা গ্রাম ছিল, যার নাম ছিল রাজবর্ধি। ওই গ্রামে বরুণ আর ধরন নামের 2 ভাই থাকতো। বড় ভাই বরুণ একটা কুবুদ্ধির লোক ছিল। ওর মতন ওর বউও মান্ডবী উঁচুটে ষড়যন্ত্র করত। অন্যের খুশি একদম সহ্য করতে পারত না। কিছু সময় পরে ওদের মা বাবা অসুস্থ হয়ে মারা যায়। বড় ভাই বরুণ নিজের স্বামীর বলাতে একটা বন্ধভূমি ভাই বরুণকে দেয়, আর নিজে একটা কৃষি হওয়ার উপজাউ জমি নিল। ছোট ভাই, আমরা বাবা মার সম্পত্তি ভাগ করে নিয়েছি। আমি যেহেতু বিবাহিত, আমার একটু দায়িত্ব বেশি, তাই আমরা আলাদা জীবন যাপন করব। আমি বড়, তাই এই ঘরে থাকবো, তুমি অন্য কোথাও দেখে নাও। স্বভাবের ভালো আর সরল মনের ধরন বড় ভাইয়ের কথার অমান্য করলো না। ওই বন্ধ জমিতে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে জীবন যাপন করলো। চন্দ্রিকা, বৃষ্টির সময় শুরু হতে চলেছে, তার মানে খেতে কাজ করার সঠিক সময় আসছে। কিন্তু বীজের জন্য আমার কাছে তো টাকা নেই। আমরা কোনো না কোনো দিন বিয়ে করব, তখন আমার সোনাও তোমাকে দিয়ে দেব। আমার আংটিটা নিয়ে নাও, আর বীজ কেনার জন্য এটাকে বিক্রি করে নাও। ছোটবেলার থেকে প্রেম করত, তাই ওর আংটিটা বিক্রি করে ওই টাকাটা দিয়ে যখন বীজ কিনতে শহর যাচ্ছিল, বড় ভাই বরুণের সঙ্গে দেখা হলো। বরুণও বীজ কেনার জন্য শহর যাবার কথা বলল। আমরা একটা কাজের জন্য কেন যাচ্ছি? তোমার তো বীজ কেনার খুব ভালো অনুভব আছে, আমার জন্য একটু বীজ এনে দাও না। এইটা বলে ওর কাছে যা টাকা ছিল বড় ভাইকে তা দিয়ে বাড়ি ফিরে এলো। শহর থেকে বীজ নিয়ে বরুণ ফেরত এলো, আর ওর বউকে পুরো ঘটনাটা বলল। এই দেখো, ছোট ভাইকে দেওয়ার জন্য এইটা বীজের ছোট থলি, কালকে এসে এটাও নিয়ে যাবে।
এতটা বলে বরুণ ঘুমিয়ে পড়ল। কিন্তু স্বভাবে চালাক আর কুচুটে মনের মান্ডবী এই ধরনটা ভালো কাজ করে পয়সা রোজগার করবে আর বড় লোক হয়ে যাবে, কিন্তু আমি যতদিন বেঁচে আছি এইটা হতে দেব না। এইটা ভেবে মান্ডবী ধরনের বীজগুলোকে গরম জলে ফুটিয়ে শুকিয়ে নিল। গরম জলে ফোটানো বীজ শুধু খাবার জন্যই উপযোগী, চাষ করার জন্য নয়। পরের দিন ধরন নিজের বীজগুলোকে থলেতে নিয়ে চলে যায়। আমি প্রথমবার চাষ করতে যাচ্ছি, বাবা মা থাকলে নিশ্চয় আশীর্বাদ করতেন। ওরা জীবিত নয়, কিন্তু ওদের আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। চলো ওনাদের সমাধির কাছে বীজগুলো রেখে ওনাদের আশীর্বাদ নিয়ে তারপরে কাজ শুরু করব। এইটা বলে বীজের থলেগুলো নিয়ে মা বাবার সমাধির কাছে গিয়ে ওই সমাধির ওপরে বীজগুলো রেখে, বাবা মা, আমি প্রথমবার চাষ করছি, আমার জোয়ারের খেতে যেন ভালো ফসল হোক, আশীর্বাদ করুন। ওখানে সমাধির কাছে একটা কাজু গাছ থেকে হঠাৎ করে একটা কাজু পড়ে। তারপরে বীজগুলোকে চাষ জমিতে গেঁথে চাষ করে। অনেক কষ্ট করে রোজ দূর থেকে কাঁধে করে জল বয়ে নিয়ে এসে চাষের জমিতে জল দিত। দিন পেরিয়ে যাচ্ছিল, বড় ভাইয়ের ক্ষেতে ফসল হতে শুরু করলো, কিন্তু ধরনের চাষ জমিতে একটাও গাছ উঠলো না। এটা দেখে ধারান খুব দুঃখী হলো। আমি কি পাপ করেছি, আমার এখানে ফসল নেই কেন? যদি এমন হয় তাহলে চন্দ্রিকার জন্য সোনার আংটি কি করে কিনবো আমি? একটা ভালো ঘর থাকলেই তবে তার বাবা বিয়ের জন্য রাজি হবে। এইভাবে কেঁদে ধারান ওর মা বাবা যারা আত্মার রূপে ছিল ওরা দেখে নিল, আর ওরা ওকে সাহায্য করার নির্ণয় নিল। দুজনের আত্মার শক্তি এক জায়গা করে একটা জীবন শক্তির রূপে পরিবর্তন করলো, আর ওই শক্তিকে ওই চাষের জমির কোনায় কাজু গাছের মধ্যে প্রবেশ করালো। একটা সপ্তাহের মধ্যে ওই কাজুর ছোট্ট গাছটা বড় গাছে হয়ে গেল। দেখতে দেখতে ওটা 1 একর জমিকে পুরোটা নিয়ে একটা বিশাল বৃক্ষ হয়ে গেল, আর গাছটা কাজুর বীজে ভরে গেছিল। একটা কাজুর ছোট গাছ বড় হতে 4 বছর লাগে, কিন্তু এই গাছটা 4 মাসে এত বড় গাছ হয়ে গেল। বাইরের থেকে আশ্চর্য হয়ে দেখছিল, কিন্তু ভেতরে ভেতরে ওর দাদা বৌদি খুব জ্বলতো। 1 মাসের মধ্যে গাছের বীজগুলো সব বিক্রি করাতে ধরনের সব ধার দেনা চুকে গিয়ে ও বড় লোক হয়ে যাবে। এক রাত ওয়াইনতেই সমুদ্রের উপরে উড়ছিল, রাজবর্দি গ্রামে পৌঁছালো। ও নিজের ডিমগুলোকে লুকানোর জন্য সুরক্ষিত জায়গা খুঁজছিল। সমুদ্রের ধারে ধারে ও জায়গা খুঁজে বেড়াচ্ছিল। এই গাছটা খুব ঘন, তারপর গ্রাম থেকে দূরেও, তাই এখানে বোধহয় মানুষের আনাগোনা কমই হবে। এইটা ভাবতে ভাবতে নিজের সাথে যে 2টো ডিম এনেছিল কাজু গাছের ডালে লুকিয়ে দিল। তারপরে নিজে একটা সামান্য পাখির রূপে বদলে ওইখানে থেকে ডিমগুলোকে সেঁকতো। যদি ডিমগুলো 21 দিন অবধি না নড়ে চড়ে সুরক্ষিত রাখতে পারে, তার মধ্যে থেকে ওয়াইনতেইর বাচ্চারা বেরোবে। কিন্তু ওয়াইনতেই এটা সুনিশ্চিত করতে চাইছিল যে আগ্নেয়গিরির আগুন 3 ঘন্টার জন্য যেন থেমে যায়, যাতে সৈনিতেল দেবীর মন্দিরে দিব্য জ্যোতিটাকে জ্বালানো যায়। যদি ও দিব্য জ্যোতিটা না জ্বালাতে পারে, ওর স্বামী ভস্ম হয়ে যাবে। ওই দিব্য জ্যোতিটা শুধু ওয়াইনতেই জ্বালাতে পারবে। দ্বীপে পৌঁছে ওইখানে দেবীর মন্দিরে দিব্য জ্যোতিটা জ্বালিয়ে ফেরত চলে আসতো।
এইভাবে একদিন যখন ও দেবী রূপ থেকে পাখি রূপে বদলাচ্ছিল, গাছের তলায় ধারণ যে শুয়েছিল দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছিল। ওয়াইনটাই ওর সামনে এলো। আরে বাপরে, ভূত ভূত ভূত! শ্শ্, আমি ভূত নই। কিছু দিনের মধ্যে আমি মা হয়ে যাব। আমার ডিম থেকে বাচ্চা বেরোবে। দয়া করে ততক্ষণ আমার কথা কিংবা আমার বাচ্চাদের কথা কাউকে জানাবে না। এটা একটা রহস্য। ঠিক আছে, আমার গাছ অন্য কারোর কাজে আসবে, এটা তো খুশির খবর। নিশ্চিন্ত থাকুন, এই খবরটা আমি আমার হবু স্ত্রীকেও দেব না, কথা দিচ্ছি। যখন পাখি হতো না, গাছের তলায় বসে ধরন ওই ডিমগুলো রক্ষা করত। কিছুদিন পরে ও দেখলো গাছের উপরে যে ডিমগুলো রাখা ছিল লাল রং হয়ে জ্বলছে। ওই গরমের জন্যে গাছের ফল কালো হয়ে একটু একটু করে পড়ে যাচ্ছিল। আরে বেচারি, ডিমগুলো তো আগুনের মধ্যে যেন ফুটছে। ওর মধ্যে থাকা বাচ্চাদের কিছু না হোক যেন। ধরন ভয় পেয়ে ওয়াইনতেই যখন ফেরত আসে, পুরো ঘটনাটা তাকে বলে। ভয় পেও না ধারণ, যদি ডিমগুলো আগুনে পুড়ছে তার মানে হচ্ছে ডিমগুলোর মধ্যে জীবনের সঞ্চার হচ্ছে। আর কিছুদিনের মধ্যে এই ডিমগুলো ভেঙে বাইরে বেরিয়ে আসবে। সত্যিতে ঠিক আছে। আসলে ওই গরমের কারণে আমার সব ফলগুলো কালো হয়ে পড়ে যাচ্ছে। এমন হলে তো আমার অনেক ক্ষতি হবে। আমার হবু স্ত্রীর থেকে যে আমি আংটিটা ধার করেছিলাম, সেইটাকে ফেরাবো কি করে? ভয় পেও না, তুমি যত চাও আমি ততটা সোনা দেব। কাল যখন আমি আমার দ্বীপে ফেরত যাব, তখন আমি তোমাকে সাথে নিয়ে যাব। পরের দিন মধ্যরাত্রে পাখির উপরে বসে সমুদ্রের উপর দিয়ে শৈনিতল দ্বীপে পৌঁছালো। ধরন, আগ্নেয় পর্বত শুরু হওয়ার সাথে সাথে আশেপাশে সব সোনা পিঘলে গিয়ে সমুদ্রে তলিয়ে যাবে। তাই অগ্নিয় পর্বত শুরু হওয়ার আগে এখান থেকে চলে যেতে হবে, না হলে তুমি ওই গরমটাকে সহ্য করতে পারবে না। আমি জ্বালাদ্বীপ জ্বালাতে যাচ্ছি, এর মধ্যে তুমি যতটা সোনা চাও নিয়ে নাও। আমাদের কাছে শুধু 1 ঘন্টা আছে। এমনটা বলে ওয়াইনটাই গুহায় চলে গেল। ও সোনার ছোট ছোট টুকরোগুলোকে একসাথে করছিল, কিছুটা থলেতে আর কিছুটা নিজের বুক পকেটে রাখছিল। ফেরত যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এটি খালি হাতে? সময় তো খুবই কম। তাড়াতাড়ি করে যতটা সোনা চাও নিয়ে নাও, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। যত সোনার দরকার ছিল আমি রেখে নিয়েছি, এখন আমি যেতে পারি। সত্যি এতটা সোনা তোমার জন্য যথেষ্ট? আমার সত্যিতে এতটুকুই দরকার, আমি আরামে বাঁচতে পারবো। এমনটা বলে ধরনকে ওর পিঠের উপরে বসিয়ে রাজবর্ধি পৌঁছালো। ওই সোনাটা দিয়ে ওর সব ধার দেনা মিটিয়ে নেয়। গ্রামে একটা সুন্দর বাড়ি কিনে চন্দ্রিকার সাথে তাড়াতাড়ি বিয়ে ঠিক করে নেয়। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে ছোট ভাই বড় লোক হয়ে যাবার রহস্যটা বুঝতে পারলো না। দাদা বৌদি রাতে আর শুতেই পারছিল না। এর পেছনের রহস্যটা যে করে হোক জানতে হবে। তাই ছোট ভাইয়ের পছন্দের পায়েস নিয়ে গিয়ে বারুণ মিথ্যে ভালোবাসা দেখিয়ে রহস্যটা জানার চেষ্টা করে। দাদার প্রেম ভালোবাসাকে সত্য মেনে যা কিছু হয়েছিল পুরো ঘটনাটা বলে দেয় ধরন। আরে ভাই, এত কিছু হয়ে গেল? তার মানে তো আজকে রাত্রেই সেই মায়াবী পাখিটাকে আমাকে নিজের জালে ফাঁসাতে হবে। এমনটা ভেবে ও বাড়ি গেল আর নিজের বউকে বিস্তারিতভাবে ছোট ভাই যা কিছু বলেছিল সব বলল। এমনিতেই কুবুদ্ধির বউ ছিল, তারপরে আবার সোনা ধনের মোহ, ওই পাখিটার কাছে ও যাবে।
এমনটা জেদ করার পর বউ মান্ডবীকে সাথে নিয়ে অন্ধকার হওয়ার পরে কাজু গাছের কাছে গিয়ে গাছ কাটার অভিনয় করতে শুরু করলো। এইটা দেখে পাখি ওদের দুজনের উপর জোরে চিৎকার করে হামলা করলো আর রূপ বদলে ওদেরকে মারার চেষ্টা করলো, কিন্তু আমি ধরনের ভাই, আমাকে কিছু করবে না। আমার এই গাছ কাটার অধিকার আছে। এটা বিক্রি করলে অনেকগুলো টাকা পাবো। ছেড়ে দাও আমাদের। ও নিজেকে ধরনের ভাই যখন বলল, ওয়াইনতেই ওদের উপরে শক্তিটা আর প্রয়োগ করলো না। যেমন আমি তোমার ভাই ধরনকে সাথে নিয়েছিলাম, ঠিক তেমন ভাবে তোমাদেরকেও আমার দ্বীপে নিয়ে যাব। যতটা চাই সোনা নিয়ে নাও, কিন্তু দয়া করে দুদিন অব্দি এই গাছের কাছে আসবে না। আমার ডিমগুলো দুদিনের মধ্যে বাচ্চায় বদলে যাবে। তোমার মানে কি আমাকে নিয়ে যাবে না? এই গাছের উপরে আমারও হক আছে, সাবধান। এমন ভাবে যখন চেতাবনী দিল, স্বামী স্ত্রী দুজনকে একসাথে নিয়ে যেতে পারবে না, দুজনকে একসাথে নিজের পিঠে বসাতে পারবে না, তাই ওদের দুজনকে ওর পা ধরে থাকতে বলল আর দুজনকে উড়িয়ে নিয়ে গেল নিজের দ্বীপে। যেমন ও ধরনকে বলেছিল ঠিক তেমন ওদেরকেও বলল। দেখো, ঠিক যেই সময় জ্বালামুখীতে বিস্ফোট হবে, চারিদিকে যা সোনা রয়েছে ওটা গলে গিয়ে সমুদ্রেতে চলে যাবে। তাই বিস্ফোটটা শুরু হওয়ার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে তোমরা দুজনে এই গরমটাকে সহ্য করতে পারবে না। আমি গিয়ে দিব্য দীপকটাকে জ্বালিয়ে আসি। এর মাঝে তোমরা যতটা সোনা চাও নিয়ে নাও, আমাদের কাছে শুধু 1 ঘন্টাই আছে। ওয়াইনতেই গুহায় চলে গেল। লোভে নিজের সাথে যে বড় বড় থলে এনেছিল, দুজনে মিলে সোনার পাথরগুলো বস্তায় ভরছিল। ওয়াইনতেই জ্বালা দীপকটা জ্বালিয়ে আসে। যখন অনেক দেরির পর বাড়ি বেরোলো, তখনও দেখে যে স্বামী স্ত্রী সোনা উঠিয়েই চলেছে। আর সময় নেই, একটু পরেই জ্বালামুখীতে বিস্ফোট হবে। তাড়াতাড়ি এসো, আমার পা ধরে নাও। ওয়াইনতেইর বারবার বলার পরেও স্বামী স্ত্রী সোনার লোভে ওয়াইনতেইর কথা আর শুনলই না। সোনাকে আরো বড় বড় থলেতে ঢুকিয়ে যাচ্ছিল। তখন জ্বালামুখীর বিস্ফোট হয়। ওর জ্বলতে থাকা আলো ওদেরকে তার থেকে বাঁচানোর জন্য ওয়াইনতেই নিজের পাখনাগুলোকে মেলে দিল, ওদেরকে ঢেকে দিল। এখনো সময় আছে, জলদি এসো, আমার পা ধরো, তাড়াতাড়ি এসো। ওয়াইনতেই বারবার ডাকার পরেও সোনার বস্তাগুলোকে ওরা ছাড়তে তৈরি ছিল না, ওইগুলোকে টেনে হিচড়ে আনছিল। ওই বোঝার কারণে তারা তাড়াতাড়ি দৌড়াতে আর পারছিল না। ওয়াইনতেই পাখনাগুলোকে মেলে দিয়ে ওদেরকে তাড়াতাড়ি আসতে বলেই যাচ্ছিল, কিন্তু তখনই জ্বালামুখীর গরম লাভা ওদের কাছে পৌঁছে গেল। ওরা দুজনে জ্বলে ভস্ম হয়ে গেল। আর যেই সোনাটা ওরা বেঁচেছিল, ওইগুলো গলে গিয়ে ওদের শরীরের সাথে মাংসের সাথে লেগে এক হয়ে গেল। ওয়াইনতেই তারপর একলাই রাজবুদ্ধি পৌঁছালো। যা কিছু হয়েছিল সব কিছু ধরনকে জানালো। এইটা জেনে ধারণ খুব দুঃখ করলো যে ওর দাদা সোনার লোভে দিব্য পাখির বাচ্চাদেরকে মারার ধমক দিয়েছিল। ও নিজের দাদার পক্ষ থেকে ওয়াইনতেইকে ক্ষমা চাইলো। 2 দিন পরে ডিমের মধ্যে থেকে 2টো ছোট পাখি, ছোট বাচ্চা বাইরে এলো। তুমি আমাদের দ্বীপ থেকে যে সোনাটা এনেছিলে সেটা পুরো খরচা করো না, একটু নিজের কাছে রেখো। ওই সোনাটা সাধারণ সোনা নয়, ওটা সূর্য কাঞ্চন সোনা। যার বাড়িতে ওই সোনাটা থাকবে, ওখানে সবসময় সুখ সমৃদ্ধি খুশির আবহাওয়া থাকবে। আমি আমার বাচ্চাদেরকে আমাদের দ্বীপে নিয়ে যেতে পারবো না। এরা পুরোপুরিভাবে বড় হলে আমাদের দুনিয়ার শক্তি আর অমরত্ব প্রাপ্ত করবে। তোমাকে এ দেখাশোনা করতে হবে যতক্ষণ এরা পুরোপুরিভাবে বড় না হয়ে যায়। যেহেতু আমি ওদের মা, তাই ওদের থেকে দূরে আমি থাকতে পারবো না। মাঝে মধ্যে আমি এদের দেখতে আসবো। এরা সোম সম্পূর্ণ জাতির পক্ষী। এছাড়া এরা ইচ্ছাধারী পাখি। এরা যে কোনো পাখির রূপে ঘুরতে পারবে। এ আমার বড় মেয়ে, এর নাম তথাস্তু। এ ছোট মেয়ে, এর নাম ওনাস্তু। এতটুকু বলে ওয়াইনতেই সৈনিকটিল দ্বীপে উড়ে গেল।
এইটা হলো তথাস্তু মিঠুর কাহানি। আচ্ছা, এই তথাস্তু তোতা আর উনাস্তু তোতা দুজনে বোন? এটা মিঠু নয়, পাখি বলার পরেও তুমি এটাকে মিঠুই বলছো। খুচরো পয়সা খাওয়া ঝুটি মাথা ভূত। দাদার দুর্বুদ্ধি দুটো মানুষকে সোনাটার সাথে ছাইয়ে বদলে দিল, শ্রাপে বদলে গেল। সেখানে ছোট ভাইয়ের ভালো কাজ আগামী প্রজন্মের জন্য সুখ আর বৃদ্ধির বরদান হয়ে গেল। আপনি কাকে বাঁচবেন? শুধু আপনাকেই সুখ দেওয়ার টাকা পয়সা, না আপনার সাথে সাথে আপনার আশেপাশে সবাইকে ভালোবাসা দেওয়ার গুণকে?